বাংলাদেশ যেসব প্রসঙ্গে রুষ্ট হয় সেসব কোনো প্রসঙ্গ না তুলে ভারত শেষ করলো এবং বাংলাদেশকে এর আগে ভারত কড়া গলায় ধমকে এসেছে যেসব প্রসঙ্গ তুললে সম্পর্ক ভালো থাকবে না এমন সব কথা বলে সেসব প্রসঙ্গ শুনে আসতে ভারতের প্রধানমন্ত্রী সে বৈঠক থেকে বাধ্য হলেন। বাংলাদেশ ভারতের শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। তবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল পরিবেশ দেখতে চায় ভারত। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দিচ্ছি। ব্রেকিং নিউজটি হলো আগামী 16ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি সে এখানেই স্টপ করবে। আগামী 16ই সেপ্টেম্বর 2025 মাত্র কয়েক মাস সময় পরে নরেন্দ্র মোদী রাজনীতি থেকে বিদায় নিবে, ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। মোদীর পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদীর দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। ভারত ইউনূস স্যারকে অপমান করেছে বা সময় দেয়নি বা পাত্তা দেয়নি, এই ধরনের কথাগুলো বোধহয় ঠিক নয়। যদি তাই হতো তাহলে স্বাধীনতা দিবসে বা ঈদের সময় ভারত নরেন্দ্র মোদী মহোদয় উনি আমাদের স্যারকে শুভেচ্ছা করতো, পাঠাতেন না। যদি সম্পর্কগুলো এত গরিতার মধ্যেই থাকতো তাহলে আজকে ব্যাংককের বিমস্টেক সম্মেলনের নৈশভোজে পাশাপাশি বসতেন না। যে কোনো কারণে উনি বলতে পারতেন আমার সিটটা একটু চেঞ্জ করে দাও। ইউনূস মোদী বৈঠকের পরেই আরেক অকল্পনীয় সুখবর পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে পারেন। দর্শক, এক ব্যক্তি দুইবার নোবেল পুরস্কার পায় এরকম ঘটনা আছে এরকম ইতিহাস। তো প্রফেসর ইউনূস একবার নোবেল পিস প্রাইজ পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি আবারও শান্তিতে নোবেল পেতে পারেন। শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। পৃথিবীর সকল অবিশ্বাস্য কাজের জন্য সফলতা আনতে পারে মনে হচ্ছে যে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসার প্রস্তাব পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসতে রাজি হননি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাবে বাংলাদেশে। আর আজকে তাই করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বসেও ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বপ্রথম নরেন্দ্র মোদীর কাছে দাবি করেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের যত খুন খারাপি করে মানুষ যারা ভারতে লুকিয়ে আছে, পালিয়ে আছে এবং ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককে আজকে নরেন্দ্র মোদীকে এই কথাটি সর্বপ্রথমে বলেছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, মোদীর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসের ছক্কা, ভারতকে নাকানি চুবানি খাইয়ে অবশেষে কঠিন বাজিমাত করল বাংলাদেশ। নিজের স্বার্থেই হাসিনাকে ফেরত দেবে মোদী, সুপার পাওয়ার পেল ডক্টর ইউনূস। ইউনূস মোদী বৈঠকে বাংলাদেশের কঠিন বাজিমাত, হাসিনাকে ফেরত দিতে মোদীর কড়া নির্দেশ এবং ডক্টর ইউনূসের কূটনৈতিক চালে ভারতের পরাজয় হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বাংলাদেশ যেসব প্রসঙ্গে রুষ্ট হয় সেসব কোনো প্রসঙ্গ না তুলে ভারত শেষ করলো এবং বাংলাদেশকে এর আগে ভারত কড়া গলায় ধমকে এসেছে যেসব প্রসঙ্গ তুললে সম্পর্ক ভালো থাকবে না এমন সব কথা বলে সেসব প্রসঙ্গ শুনে আসতে ভারতের প্রধানমন্ত্রী সে বৈঠক থেকে বাধ্য হলেন। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে একরকম বলা যায় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে অবস্থানগুলো প্রকাশ করে আসছিলেন বা যে ধরনের অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে মন্তব্য করছিলেন তার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার একরকম ছক্কা হাঁকিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন এবং অনির্বাচিত সরকার বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বারবারই বলে আসা হচ্ছিল যে এরকম একটি অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শীর্ষ পর্যায়ের কোনো বৈঠক কিংবা দ্বিপাক্ষিক সফর সম্ভব নয়। তবে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এবং দ্বিপাক্ষিক সফর, ডক্টর মোহাম্মদ ইউনূস দিল্লি যাবেন, ভারত সফর করবেন সে আগ্রহ, এই দুটো আগ্রহই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে আসা হচ্ছিল এবং এরই ভিত্তিতে বিমস্টেক সম্মেলনে
অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করা হয়নি, যদিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ তার কর্মকর্তারা বলছিলেন যে এর একটা সম্ভাবনা আছে, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার ধারণা এই বিষয়টি স্পষ্ট করা যাচ্ছিল না, কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর বাংলাদেশের উদ্দেশ্যে এবং ভারতীয় গণমাধ্যমে এবং নানা ফোরামে বলে আসছিল, যেমনটা বলছিলাম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু অনির্বাচিত সরকার প্রধান, এর কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা তা ভারত সরকার জানে না, কাজেই একটা নির্বাচনের আগে, নির্বাচিত সরকার আসবার আগে শীর্ষ পর্যায়ের বৈঠক তাদের পক্ষে সম্ভব নয়। তার মানে গতকাল নবনীতা চৌধুরীর যে বয়ানটি তৈরি করেছি, ভারতের ইউটার্ন, নরেন্দ্র মোদী ইউনূস বৈঠক, সেই ইউটার্নটির একেবারে বড় বাস্তবায়ন ঘটে গেল আসলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই দুই নেতার মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে। শুধু কি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠকটি হতে পারলো তাতেই বড় ধরনের ছক্কা হাঁকালেন? আমার মনে হয় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অগাস্ট থেকে আরও কয়েকটি অবস্থান নিচ্ছিল, যে অবস্থান থেকে তাদেরকে আসলে বড় ধরনের প্রকাশ্যে সরে আসতে হলো এই বৈঠকের মাধ্যমে। ভারতের পররাষ্ট্র সচিব, আপনাদের মনে থাকবে, গত ডিসেম্বরে বাংলাদেশে এলেন এবং আসার পর সে সময় ভারতের পররাষ্ট্র সচিব বলে গিয়েছিলেন যে শেখ হাসিনা ভারতের অতিথি, তাকে ফেরত দেওয়ার বিষয়ে বা তিনি সেখানে কি করছেন এ বিষয়ে যত কম কথা বাংলাদেশের তরফে বলা হবে, তোলা হবে, ততই দুদেশের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। সে সময় ভারতীয় সংবাদ মাধ্যম খুব জোরে সোরে এই কথাগুলো লিখছিল। কিন্তু আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনি কিন্তু আবারও মনে করিয়েছেন যে ডিসেম্বরে বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। আমি আগেও আপনাদের বলেছি যে একটা নোট ভার্বাল কিন্তু গেছে, বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে গেছে, যেখানে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই বৈঠক সম্পর্কে, এই দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে দিল্লিতে সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনিও সেখানে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বিষয়ে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে কথা হয়েছে। সর্বশেষ আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি 32 নম্বরে ভাঙবার পর আবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তরফে বিবৃতি দিয়ে বলা হলো, সাংবাদিকদের সামনে বলা হলো যে ভারত উদ্বিগ্ন যে এ ধরনের একটি ঘটনা ঘটতে পারলো, বাংলাদেশে এরকম একটি ঐতিহাসিক স্মারক ভেঙে ফেলা হলো। বাংলাদেশ সরকারের তরফে বলা হলো যে এই বিষয়টিকেও আভ্যন্তরীণ বিষয় হিসেবে বাংলাদেশ সরকার মনে করে এবং ভারত এ বিষয়ে কথা বলছে। এ ধরনের নানা রকম সহিংস ঘটনা ভারতে ঘটে, বাংলাদেশ মন্তব্য করে না, কাজেই ভারতের মন্তব্যকে বাংলাদেশ ভালো চোখে দেখছে না। সর্বশেষ ভারতের তরফে রণধীর জয়সওয়াল মন্তব্য করেছেন বাংলাদেশ প্রসঙ্গে মার্চের শুরুর দিকে। সে সময় তিনি আবারও সাংবাদিকদেরকে বললেন যে ভারত মনে করে বাংলাদেশের সকল অস্থিতিশীলতার অবসান হওয়া উচিত, একটা সমাধানের দিকে হাঁটা উচিত একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং ভারত দ্রুত সেই নির্বাচন দেখতে চায়। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে মার্চে শেষবারের মতো আবারও ভারতকে বলা হলো বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি আসলে বাংলাদেশের সিদ্ধান্ত এবং সেটাকে বাংলাদেশ ভালো চোখে দেখে না, আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য বলে মনে করছে। আজকে যখন খুব গুরুত্বপূর্ণ এই পুরো বিষয়গুলো আপনাদেরকে কেন আবারও মনে করালাম, যে আজকে যখন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিক্রম মিশ্রি, ভারতের পররাষ্ট্র সচিব, তিনি যে দিল্লিতে সাংবাদিকদের ব্রিফ করেছেন, তিনি একবারও উল্লেখ করেননি যে ভারতের তরফে বলা হয়েছে যে একটি দ্রুত, অন্তর্ভুক্তিমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অচলাবস্থার অবসান ঘটানো উচিত। মানে বর্তমানে বাংলাদেশে কোনো অস্বাভাবিক পরিস্থিতি আছে, কোনো অন্তর্বর্তীকালীন পরিস্থিতি চলছে, এ সম্পর্কে যেমন ভারত কোনো রকম মন্তব্য করেনি, বাংলাদেশের অস্থিতিশীলতা সম্পর্কে যেমন কোনো মন্তব্য করেনি, তেমনি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে নির্বাচন কবে কিংবা বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন ভারতের প্রত্যাশা, এমন কোনো মন্তব্য বা এমন কোনো আলাপ দুই নেতার মধ্যে হয়েছে বলে বিক্রম মিশ্রির তরফে, ভারতের পররাষ্ট্র সচিবের তরফে জানানো হয়নি। আর আলাপ যেহেতু হয়নি, সেহেতু বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম, যিনি বাংলাদেশের তরফে আসলে সংবাদ মাধ্যমগুলোকে খবর দিচ্ছেন প্রধান উপদেষ্টার দফতর থেকে,
তিনিও এ বিষয়ে কিছু জানাননি। আমার মনে হয় এই দুটো বিষয় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ আবারও ভারতকে মনে করিয়েছে এই বৈঠকে যে শেখ হাসিনা ভারতে আছেন এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। অন্যদিকে বাংলাদেশকে কোনোভাবেই যে ভারত মনে করিয়ে দিতে পারেনি বা কোনো উপদেশ দিতে পারেনি বা প্রশ্ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কবে নির্বাচন আর কবে আসবে নির্বাচিত সরকার, সে বিষয় দুটো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বাংলাদেশকে সম্ভবত নয়, আমি আসলে একরকম নিশ্চিত যে ঘটনার কারণেই আসলে মোদী সরকার শেষ পর্যন্ত ইউনূস সরকারের সঙ্গে বৈঠক করছেন, মোদী ইউনূস বৈঠক হতে পারছে, বাংলাদেশকে আর ক্ষুব্ধ করতে চাইছে না মোদী প্রশাসন, মোদী সরকার। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দিচ্ছি। ব্রেকিং নিউজটি হলো আগামী 16ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি সে এখানেই স্টপ করবে আগামী 16ই সেপ্টেম্বর 2025। মাত্র কয়েক মাস সময় পরে নরেন্দ্র মোদী রাজনীতি থেকে বিদায় নিবে, ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। প্রিয় দর্শক, আমরা সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে নিউজটি পেয়েছি এবং সেই নিউজটি আপনাদের সামনে ব্রেকিং নিউজ হিসাবে গুরুত্বপূর্ণ মনে করে আপনাদের সামনে তুলে ধরেছি। ইতিমধ্যে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নরেন্দ্র মোদী কিছু কথা লিখেছেন, আমি সেখান থেকে আপনাদেরকে তুলে ধরছি। এখানে লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট। ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আজ শুক্রবার 4 এপ্রিল 2025 প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক ব্যাংককে সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছি। ভারত বাংলাদেশের সাথে গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, অন্তর্বর্তীমূলক ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছি। অবৈধ সীমান্ত অতিক্রম রোধে ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে এবং হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রকাশ করেছি। এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো প্রসঙ্গে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না। একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছে, শেখ হাসিনাকে তুরুপের তাস হিসাবে রাজনৈতিক খেলায় যতদিন ভারত ব্যবহার করবে ততদিন বাংলাদেশের জনগণ ভারতকে বিশ্বাস করবে না। একজন রাজনৈতিক বিশ্লেষকের এই বক্তব্য। এখন শেখ হাসিনাকে তুরুপের তাস হিসাবে ভারত খেলতে চাচ্ছে। শেখ হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার যদি তাদের চিন্তা মাথায় আসে, তাদের 7 সিস্টারকে রক্ষা করতে হয়, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়ার সিদ্ধান্তে তারা এগিয়ে যাচ্ছে। আমি মনে করছি যে এই সিদ্ধান্ত ভারত নিবে, কারণ বেঈমানের সাথে বেঈমানি পৃথিবী করে যায়। কোনো গাদ্দারের সাথে আরেক গাদ্দার কখনো ভালো ব্যবহার করে না। শেখ হাসিনা এবং তার পরিবার যত কিছু ভারতকে দিয়েছে, কিন্তু আজকে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে সবচাইতে কঠিন অবস্থানে যাবে ভারত, কারণ তার ভারত নতুবা ভেঙে যাবে শুধুমাত্র হাসিনা ইস্যুতে। এক হাসিনার জন্য ভারত যদি 7 সিস্টার আলাদা হয়ে যায়, ভারত যদি খান হয়ে যায়, তাহলে নরেন্দ্র মোদী এবং তার দলের কবর রচনা হবে ভারতের জনগণের হাতে। তাই জনগণ থেকে ভারতের এই যে বিজেপি দলটি গণধুলাই থেকে বাঁচার জন্য, গণধুলাই থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এখন শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিবে বলেই আমি বিশ্বাস করি। এবং নরেন্দ্র মোদী আগামী 16ই সেপ্টেম্বর ঘোষণা দিয়েছে সে ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির রাজনীতি এবং তার জীবনে রাজনীতি থেকে সে সরে দাঁড়াবে, সে রিটায়ার করবে, অবসর নেবে, আর রাজনীতি করবে না। ইউনূস মোদী বৈঠকের পরেই আরেক অকল্পনীয় সুখবর পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে পারেন। দর্শক, এক ব্যক্তি 2 বার নোবেল পুরস্কার পায় এরকম ঘটনা আছে এরকম ইতিহাস। তো প্রফেসর ইউনূস একবার নোবেল পিস প্রাইজ পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি আবারও শান্তিতে নোবেল পেতে পারেন। তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, যেভাবে একটা গ্লোবাল সমস্যা সমাধান করছেন, একটা রিজিওনাল সমস্যা সমাধান করছেন, তাতে প্রফেসর ইউনূস আবারও নোবেল পেতে পারেন, সেই রাস্তা আমি দেখতে পাচ্ছি। দর্শক, অকল্পনীয় বড় বড় সুখবর আমরা পাচ্ছি। আপনারা জানেন যে সার্ক পুনরুজ্জীবিত করে দিবে, এটা আমাদের দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য, উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রফেসর ইউনূসের উদ্যোগে এটা হচ্ছে। আবার বাংলাদেশ আসিয়ানের সদস্যপদও পেতে পারে। এটা বাংলাদেশ, এটা পিস রিলেটেড না, এটা ইকোনমি রিলেটেড। কিন্তু রোহিঙ্গা ক্রাইসিস এমন একটা সমস্যা, বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী তৈরি হয়েছে বা দ্বিতীয় বৃহত্তম শরণার্থী তৈরি হয়েছে এই রোহিঙ্গা ক্রাইসিস বা মিয়ানমারের এই ক্রাইসিসকে কেন্দ্র করে। অতএব রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার একটা চেষ্টা চালিয়েছেন, এমনকি লবিস্ট নিয়োগ করেছেন বলে আমরা শুনেছি। যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, বিশাল মানবতাবাদী কাজ করেছে। এমনিতে আওয়ামী লীগ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বা এই ধরনের কাজের ঘোর বিরোধী আদর্শিকভাবে। এটা বিএনপি আশ্রয় দিত, জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া আশ্রয় দিত। আওয়ামী লীগ আমলে 96 থেকে 2001 তারা কিন্তু রোহিঙ্গাদের একদম আশ্রয় দিত না। এমনকি এই রোহিঙ্গারা যখন আশ্রয় নিতে আসছিল, অনেকবার শেখ হাসিনা সরকার তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদের নৌকা ভিড়তে দেয়নি, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এবং আওয়ামী লীগের লোকজন এই রোহিঙ্গাদেরকে জামাত ট্যাগ দিত, যে এরা জামাতের ভোটার, রোহিঙ্গারা এসে এরা জামাতের ভোটার হয়ে গেছে 91 সালে বিভিন্ন সময়। এই কথাবার্তা কিন্তু আওয়ামী ন্যারেটিভ ছিল। কিন্তু হঠাৎ করেই শেখ হাসিনা লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলেন এবং বর্ডার খুলে দিলেন। কেন দিলেন জানেন? এটা আওয়ামী লীগের আদর্শ বা আওয়ামী লীগের বা শেখ হাসিনা আদর্শের সাথে যায় না। শেখ হাসিনা তো মানবতা বিরোধী অপরাধী। শেখ হাসিনা তো সীমার, ওর মনের মধ্যে কোনো দয়া মায়া ছিল না। ও তো শিশুদেরকেও হত্যা করতো, মানুষকে হত্যা করতো। রিমান্ডে মায়ের দুধ খেতে দিত না ছোট শিশু বাচ্চাকে।
শেখ হাসিনা ছিল এতটাই পাষাণ যে সেই শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিবে এটা অসম্ভব। কেন আশ্রয় দিয়েছিল? যাতে নোবেল পায়। কিন্তু খাইশ মেটে নাই, নোবেল পায়নি। তার যে দুর্বিসন্ধি এটা হয়তো বুঝতে পেরেছে সবাই। কিন্তু এখন যেহেতু এটা ওয়ার্ল্ডের একটা বড় ক্রাইসিস, রোহিঙ্গা সমস্যা সমাধান যদি কেউ করে দেখাতে পারে তিনি নোবেল প্রাইজ ডিজার্ভ করেন। আর শেখ হাসিনা তো কোনো সমস্যা সমাধান তো করতে পারেনি, বরং সমাধান বাড়িয়ে দিয়েছে। যে ওরা ওই অবৈধ সন্ত্রাসীরাও বেশি বেশি নির্যাতন করেছে, নির্যাতন করলে তোরা চলে যায় যাক। আর রোহিঙ্গাদের ফেরত নেওয়ার মতো কোনো চাপও মিয়ানমার সরকারকে দিতে পারেনি, কোনো প্রক্রিয়া শুরু করতে পারেনি। অল্প গাড়িতে করে কয়েকজন যাওয়ার একটা কথা শুনেছিলাম, কিন্তু যাওয়া সম্ভব হয়নি, কারণ সেখানে কোনো নিরাপদ ব্যবস্থা হয়নি। কিন্তু প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই চীন সফর করেছে বা জাতিসংঘ মহাসচিব এসেছে বেসিক্যালি রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে। তিনি সেখানে গিয়েছেন, রোহিঙ্গাদের জীবন মান উন্নতি করেছেন। এরপরে এখন আবার এই বিমস্টেকের সামিটের সাইডলাইন্সে যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে, এই বৈঠকের পরেই যে খবর আমরা গণমাধ্যমে, এই বৈঠকের সাথে সম্পর্ক নয়, কিন্তু এই বৈঠকের পরে খবরটা এসেছে। কারণ এই বৈঠক ডক্টর ইউনূসের জন্য একটা বিশাল অর্জন, যে নরেন্দ্র মোদীকে নাকে খত দিয়ে বসাতে পেরেছেন। এরপর যে খবরটা, এটা ডক্টর ইউনূসের জন্য আরেক বড় অর্জন, যুগান্তকারী অর্জন, অকল্পনীয়। আমরা কল্পনা করিনি যে এত বড়। প্রথম তবে 1,80,000 রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার। এর মানে কেউ পারে না, হাসিনা শত চেষ্টা করে কেউ পারে না। কতজন নিতে রাজি হয়? 20 জন, 30 জন, 100 জন, 200 জন, 80 জন। বাস ভরে যাওয়ার একটা প্ল্যান শুনছিলাম, যে বাসে উঠতে যায় না, বাস এসেছে কিন্তু যায় না। একটা বাসে কতজন বসছে? 53 জন। এরকম নাকি একটা বাসে করে নিবে, এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। আর ডক্টর ইউনূসের সফলতা কি? 1,80,000 নিবে প্রথম ধাপে। 1,80,000 এরকম কয়েকটা ধাপ নিলেই তো রোহিঙ্গারা সব বাংলাদেশ থেকে চলে যায়। তো ডক্টর ইউনূস এভাবে যদি কয়েক ধাপ রোহিঙ্গাদের নিরাপদে তাদের জায়গায় ফিরিয়ে দিতে পারেন, তাহলে ডক্টর ইউনূস জীবদ্দশায় আরেকবার নোবেল প্রাইজ পেতে পারেন, আমরা বিশ্বাস করি। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার 4 এপ্রিল ব্যাংকক 6ষ্ঠ মিস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান এই তথ্য জানান। দেখেন, এটা নিয়ে কথা বলতে ডক্টর ইউনূসকেও সরাসরি বৈঠক করছেন। এটা খলিলুর রহমান সাহেবই ম্যানেজ করেছেন। প্রফেসর ইউনূস তিনি কথা বলেন সরাসরি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার টাইপের লোকের সাথে। বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গাদের তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসাবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। তাহলে 1,80,000 মানে এটা অল্প। এটা ডক্টর ইউনূস অল্প দিন ক্ষমতা থাকতে পারলেই তিনি এই সমস্যার সমাধান করে নোবেল প্রাইজ পাওয়ার জন্য যোগ্য হতে পারেন। 2018 সাল থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশে এই তালিকা 6 ধাপে মিয়ানমারকে প্রদান করা করে। এদের মধ্যে আরো 70,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই এখনো চলমান, যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্য নির্ধারণ হবে। এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান প্রথম বড় একটি পদক্ষেপ। শুধু এই 2.5 লাখ নয়, বাকি 5.5 লাখ রোহিঙ্গা দ্রুততার সঙ্গে যাচাই বাছাই করা হবে। তো এটা চূড়ান্ত পরিণতিটা ডক্টর ইউনূসের হাত ধরেই হচ্ছে সম্ভবত, এবং ডক্টর ইউনূস এভাবে নোবেল প্রাইজ পাবেন। এটা চিফ অ্যাডভাইজার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। মিয়ানমার স্টার্স কনফার্মিং রোহিঙ্গাস এলিজিবল ফর রিটার্ন উইথ দ্য ফার্স্ট লিস্ট অফ 1,80,000 রিফিউজিস। এভাবে সমস্যার সমাধান হচ্ছে। দর্শক, ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস চমক এই দক্ষিণ এশিয়া দেখছে, বাংলাদেশ দেখছে, পৃথিবী দেখছে। ইউনূস মোদী বৈঠকে আশার আলো তৈরি হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে দুই দেশের মধ্যকার বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার থাইল্যান্ডে মোদী ইউনূসের বৈঠক প্রসঙ্গে দলের প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় রাজধানী গুলশানের সাংবাদিকদের তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ইউনূস ও মোদীর বৈঠকটি একটি আশার আলো তৈরি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে এই বৈঠকের মাধ্যমে। মির্জা ফখরুল বলেন, এই বৈঠকের মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বৈঠকে তারা দুইজনই আন্তরিক ছিলেন, যা দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়নে আন্তরিকতা বাড়াবে।